নমস্কার, আপনারা শুনছেন রাত্রের যাত্রী, সাথে আমি দিব্যজ্যোতি। আশা করছি সকলে খুব ভালো আছেন। আগের গল্পটিতে এত পরিমাণ ভালোবাসা পেয়ে সত্যি আমি বাকরুদ্ধ। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আজকের টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝেই গিয়েছেন কার গল্প হতে চলেছে। তো চলুন বিশেষ সময় নষ্ট না করে আজকের মূল গল্পের দিকে এগোনো যাক। আমাদের আজকের নিবেদন শ্রী সত্যজিৎ রায়ের লেখা সাধন বাবুর সন্দেহ। বাংলা সাহিত্য ও চলচ্চিত্র জগতের সত্যজিৎ রায় এক বিরাট নাম। তার জন্ম 1921 সালের 2রা মে এবং প্রয়াত হন 1992 সালের 23শে এপ্রিল। 1941 সালে অ্যাবস্ট্রাকশন নামক একটি ছোট গল্প দিয়ে সাহিত্য জগতে তাঁর প্রথম আত্মপ্রকাশ। 1961 সালে সন্দেশ পত্রিকার পুনঃপ্রকাশনায় তিনি পাকাপাকিভাবে সাহিত্য চর্চা শুরু করেন, আর বাকিটা ইতিহাস। তার অনায়াস সাহিত্য রচনার জন্য পেয়েছেন বিদ্যাসাগর পুরস্কার, আনন্দ পুরস্কার ইত্যাদি। প্রধান চরিত্রে সাধন মজুমদার, নবেন্দু চাটুর্যে, তুলসীবাবু, পচা, ধনঞ্জয় এবং মধুসূদন মাইতি। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন সাধন বাবুর সন্দেহ। সাধনবাবু একদিন সন্ধ্যাবেলা কাজ থেকে ফিরে তার ঘরে ঢুকে দেখলেন মেঝেতে একটা বিঘত খানেক লম্বা সরু গাছের ডাল পড়ে আছে। সাধনবাবু পিটপিটে স্বভাবের মানুষ। ঘরে যা সামান্য আসবাব আছে, খাট, আলমারি, আলনা, জলের কুঁজো রাখার টুল, তার কোনোটাতে এক কণা ধুলো তিনি বরদাস্ত করতে পারেন না। বিছানার চাদর, বালিশের ওয়ার কিংবা ফুলকারি করা টেবিল ক্লথ সবই তার তকতকে হওয়া চাই। এতে ধোপার খরচটা বাড়ে, কিন্তু সাধনবাবু গা করেন না। আজ ঘরে ঢুকে গাছের ডাল দেখে তার নাক কুঁচকে গেল। পচা! চাকর পচা মনিবের ডাকে এসে হাজির। বাবু ডাকছিলেন? হ্যাঁ, কেন? তোর কি সন্দেহ হচ্ছে? না বাবু, তা হবে কেন? বেঝেতে ওই গাছের ডালটা পড়ে কেন? আগে তা তো জানি না বাবু। আর কাকচড়াই এনে ফেলেছে বোধ হয়। তা কেন ফেলবে? কাকচড়ি তো ডাল আনবে বাসা বাঁধার জন্যে। সে ডাল মাটিতে কেন ফেলবে? ঝাড়ু দেওয়ার সময় লক্ষ্য করিসনি এটা? নাকি ঝাড়ুই দিসনি? না বাবু, ঝাড়ু আমি রোজ দিই, যখন দিই তখন এই ডাল ছিল না তো। ঠিক বলছিস তো? আগে হ্যাঁ বাবু। তাজ্জব ব্যাপার তো। পরদিন সকালে আপিসে যাওয়ার আগে একটা চড়ুইকে তার জানলায় বসতে দেখে সাধনবাবুর সন্দেহ হলো ইনি বাসা বাঁধার ফিকির খুঁজছেন। কিন্তু কোথায়? ঘরের মধ্যে জায়গা কোথায়? ঘুলঘুলিতে কি? তাই হবে। 3তলা ফ্ল্যাট বাড়ির 7খানা ঘরের মধ্যে তার ঘরের দিকেই চড়ুইয়ের দৃষ্টি কেন? এই নিয়েও সাধনবাবুর মনে খটকা লাগলো। এমন কিছু কি তার ঘরে আছে যা পাখিদের অ্যাট্রাক্ট করতে পারে? অনেক ভেবে সাধনবাবুর সন্দেহ হলো ওই যে নতুন কবিরেজি তেলটা তিনি ব্যবহার করছেন, যেটা দোতলার শখের কবিরাজ নীলমণি বাবুর মতে খুশকির মহৌষধ, সেটার উগ্র গন্ধই হয়তো পাখিদের টেনে আনছে। সেই সঙ্গে এমনও সন্দেহ হলো যে এটা হয়তো নীলমণি বাবুর ফিচলেমে। সাধনবাবুর ঘরটাকে একটা পক্ষী নিবাসে পরিণত করার মতলবে তিনি এই তেলের গুণগান করছেন। আসলে 70-2 মির্জাপুর স্ট্রিটের এই ফ্ল্যাট বাড়ির সকলেই সাধনবাবুর সন্দেহ বাতিকের কথা জানেন এবং আড়ালে এই নিয়ে হাসি ঠাট্টাও করেন। তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে ব্যতিগ্রস্ত করা হয়। তবে শুধু প্রশ্নই নয়, অন্যভাবেও তাকে নিয়ে লেগ পুলিং চলে।
একতলার নবেন্দু চাটুর্যের ঘরে সন্ধ্যায় 3 তাসের আড্ডা বসে। সাধনবাবু তাতে নিয়মিত যোগদান করেন। সেদিন যেতেই নবেন্দুবাবু তাকে একটা দলা পাকানো কাগজ দেখিয়ে বললেন, দেখুন তো মশাই, এই দিয়ে আবার সন্দেহ হয় কি না, কে জানি জানলা দিয়ে এটা ফেলে রেখে গেছে। আসলে কাগজটা নবেন্দুবাবুরই মেয়ে মিনির অঙ্কের খাতার একটা ছেঁড়া পৃষ্ঠা। সাধনবাবু কাগজটাকে খুলে সেটার দিকে কিছুক্ষণ এক দৃষ্টে চেয়ে থেকে বললেন, এটা তো সংখ্যা দিয়ে লেখা কোনো সাংকেতিক ভাষা বোর্ডে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। নবেন্দুবাবু কিছু না বলে চুপটি করে চেয়ে রইলেন সাধনবাবুর দিকে। কিন্তু এটার তো মানে করা দরকার, বললেন সাধনবাবু। ধরুন যদি এটা কোনো হুমকি হয়ে থাকে তাহলে? সংকেতের পাঠোদ্ধার হয়নি অবশ্য, কিন্তু সেটা বড় কথা নয়। কথা হলো এইটে যে কাগজের দলা থেকে সাধনবাবুর সন্দেহ কোন কোন দিকে যেতে পারে সেইটে দেখা। সাধনবাবুর বিশ্বাস যে গোটা কলকাতার শহরটাই হলো ঠক জোচ্চোর ফন্দিবাজ মিথ্যেবাদীদের ডিপো। কারুর ওপর ভরসা নেই, কাউকে বিশ্বাস করা চলে না। এই অবস্থায় একমাত্র সন্দেহই মানুষকে সামলে চলতে সাহায্য করতে পারে। এই সাধনবাবুই একদিন আপিস থেকে ফিরে ঘরে ঢুকে তার টেবিলের উপর একটা বড় সড়ো 4 চৌকো কাগজের মোড়ক দেখতে পেলেন। তার প্রথমেই সন্দেহ হলো সেটা ভুল করে হয়তো তার ঘরে চলে এসেছে, কেননা এহেন মোড়ক তাকে কে পাঠাবে? তিনি তো এমন কোনো পার্সেল প্রত্যাশা করেননি। কাছে গিয়ে তিনি যখন দেখলেন যে কাগজের মোড়কের ওপর তার নামই নেই, তখন সন্দেহটা আরো পাকা হলো। এটা 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 এখানে কে এনে রাখলো রে? চাকর পচাকে ডেকে জিজ্ঞেস করলেন সাধনবাবু। আগে বাবু, একজন লোক ধনঞ্জয় হাতে দিয়ে গেছে দুপুরে এসে। আপনার নাম করেই বলেছে, আপনারই জিনিস বোঝায়। ধনঞ্জয় একতলার ষোড়শীবাবুর চাকর। কি আছে এতে? কে পাঠিয়েছে সে সম্বন্ধে কিছু বলেছে? আগে তা তো বলেনি। বোঝো। সাধনবাবু কাঁধের চাদরটা আলনায় রেখে খাটে বসলেন। রীতিমতো বেশ বড় মোড়ক, প্রায় একটা 5 নম্বর ফুটবল ঢুকে যায় ভিতরে। অথচ কে পাঠিয়েছে তা জানার কোনো উপায় নেই। সাধনবাবু খাট থেকে উঠে এগিয়ে গিয়ে মোড়কটা হাতে তুললেন। বেশ ভারী, তা কমপক্ষে 5 কিলো তো হবেই। সাধনবাবু মনে করার চেষ্টা করলেন শেষ কবে তিনি এই জাতীয় মোড়ক পেয়েছেন। হ্যাঁ, তা প্রায় বছর 3 আগে খড়দায় তার এক মাসিমা থাকতেন। তিনি পাঠিয়েছিলেন আমসত্ত্ব। যদিও মাস 6 আগেই সেই মাসিমার মৃত্যু সংবাদ তিনি পান। আজ সাধনবাবুর নিকট আত্মীয় বলতে আর কেউই অবশিষ্ট নেই। পার্সেল কেন, চিঠিও তিনি মাসে 2-1টার বেশিও পান না। এই মোড়কের সঙ্গে একটা চিঠি থাকা অস্বাভাবিক হতো না, কিন্তু তাও নেই, কিংবা হয়তো ছিল। সাধনবাবুর সন্দেহ হলো ধনঞ্জয়ের অসাবধানতা হেতু সেটি খোয়া গেছে। না, একবার ধনঞ্জয়ের সঙ্গে কথা বলতে হবে। তাকে ডেকে পাঠানোটা অনুচিত হবে বলে মনে করে সাধনবাবু নিজেই নিচে গেলেন। ধনঞ্জয় উঠোনে বসে হামানদিস্তায় কি যেন একটা ছেঁচছিল। সাধনবাবুর ডাকে উঠে এলো। আজ তোমার হাতে কেউ একটা পার্সেল দিয়ে গেছিল আমার নামে। আগে হ্যাঁ। চিঠি কিছু ছিল? করে না তো। কোত্থেকে আসছিল সেটা বলেছে? মদন না কি জানি একটা নাম বললে। মদন? তাই তো বললেন। মদন নামে কাউকে চেনেন বলে মনে করতে পারলেন না সাধনবাবু।
কি বলতে কি বলেছে লোকটা কে জানে। অবশ্য ধনঞ্জয় যে একটি গবেট সে সন্দেহ অনেক দিনই করেছেন সাধনবাবু। চিঠিপত্তর বা কাগজ টাগজ কিছু ছিল না? একটা কাগজ ছিল বটে, তাতে বাবু সইও করে দিলেন। কে, ষোড়শীবাবু? আগে হ্যাঁ। কিন্তু ষোড়শীবাবুকে জিজ্ঞেস করেও কোনো ফল হলো না। একটা চিরকুটে তিনি সাধনবাবুর হয়ে সই করে দিয়েছেন বটে, কিন্তু সেটা কোথা থেকে এসেছিল তা তিনিও খেয়াল করেননি। সাধনবাবু আবার নিজের ঘরে ফিরে এলেন। কার্তিক মাসের সন্ধ্যা, শীতটা এর মধ্যে বেশ অনুভব করা যাচ্ছে। সামনেই কালী পুজো, তার তোড়জোড় যে চলছে সেটা মাঝে মাঝে বোমা পটকার। পাড়াতেই একটা বোমা ফেটেছে, আর সেই মুহূর্তে খাটে বসা সাধনবাবু শির ডাঁড়া দিয়ে একটা বিদ্যুৎ খেলে গেল। টাইম বোমা? ওই ওই মোড়কের মধ্যে টাইম বোমা নেই তো, যেটা নির্দিষ্ট সময়ে ফেটে তার ইহজগতের লীলা সাঙ্গ করে দেবে? এই টাইম বোমার কথা ইদানিং খুব শোনা যাচ্ছে। সারা বিশ্বের সন্ত্রাসবাদীদের এটা একটা প্রধান অস্ত্র। কিন্তু তাকে বোমা পাঠাবে কে, কেন? প্রশ্নটা মনে আসতেই সাধনবাবু উপলব্ধি করলেন যে ব্যবসায়ী হবার ফলে তার শত্রুর বিশেষ অভাব নেই। কন্ট্রাক্ট পাওয়ার জন্য তোষামদ ধরাধরি তাকেও করতে হয়, তার প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ীদেরও করতে হয়। যদি তিনি তা পেয়ে যান তাহলে অন্যরা হয়ে যায় তার শত্রু। এ তো হামেশাই হচ্ছে। ডাকটা দিয়েই বুঝতে পারলেন যে তার গলা দিয়ে পরিষ্কার আওয়াজ বেরোচ্ছে না, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কিন্তু তাও পচা হাজির। কিন্তু কাজটা কি ভালো হবে? সাধনবাবু ভেবেছিলেন পচাকে বলবেন পার্সেলে কান লাগিয়ে দেখতে টিক টিক শব্দ শোনা যাচ্ছে কিনা। টাইম বোমার সঙ্গে কল কবজা লাগানো থাকে, সেটা টিকটিক শব্দে চলে, তা সাধনবাবু জানতেন। সেই টিকটিকি একটা পূর্ব নির্ধারিত বিশেষ মুহূর্তে প্রচন্ড বিস্ফোরণে পরিণত হয়। পচা যখন কাঁধ লাগাবে তখনই যদি বোমাটা। সাধনবাবু আর ভাবতে পারলেন না। এদিকে পচা বাবুর আদেশের জন্য দাঁড়িয়ে আছে। সাধনবাবুকে বলতেই হলো যে তিনি ভুল করে ডেকেছিলেন, তার কোনো প্রয়োজন নেই। এই রাতটা সাধনবাবু ভুলবেন না কোনোদিন। অসুখ বিসুখে রাত্রে ঘুম হয় না, এটা অস্বাভাবিক নয়, কিন্তু চরম আতঙ্কে এই শীতকালে ঘরমাক্ত অবস্থায় সারা রাত ঠায় বিছানায় বসে কাটানোর অভিজ্ঞতা তার এই প্রথম। কিন্তু সকাল পর্যন্ত যখন বোমা ফাটল না, তখন কিছুটা আশ্বস্ত হয়ে সাধনবাবু স্থির করলেন যে আজই সন্ধ্যায় মোড়কটা খুলে দেখবেন তার মধ্যে কি আছে। তার নিজেরও মনে হয়েছে যে তার সন্দেহটা এবার মাত্রাতিরিক্ত হয়ে যাচ্ছে। কিন্তু সন্ধেবেলা এমন একটা ঘটনা ঘটল যে সাধনবাবুর আর মোড়কটাই খোলা হলো না। অনেক লোক আছে যারা খবরের কাগজের আদ্যপান্ত না পড়ে পারে না, কিন্তু সাধনবাবু এই দলে পড়েন না। তিনি স্বভাবত প্রথম এবং মাঝের পাতার খবরগুলোর শিরোনামে চোখ বুলিয়েই রেখে দেন। আজও তার ব্যতিক্রম হয়নি। তাই উত্তর কলকাতার খুনের খবরটা তার দৃষ্টি এড়িয়ে গিয়েছিল। অফিস থেকে ফিরে একতলায় নবেন্দু চাটুর্যের ঘরে একটা বড় রকম দাপাদাপি চলছিল। তিনি সেখানে উপস্থিত হয়ে কারণ জিজ্ঞেস করতেই ঘটনাটা জানতে পারলেন। পটুয়াটোলা লেনে খুন এবং হত ব্যক্তির নাম শিবদাস মৌলিক। কথাটা শুনেই সাধনবাবুর একটা
সুপ্ত স্মৃতি খোঁচা খেয়ে জেগে উঠল। এক মৌলিককে তিনি চিনতেন খুব ভালো করে। তার প্রথম নাম শিবদাস কি? হতেও পারে। সাধনবাবু তখন থাকতেন ওই পটুয়াটোলা লেনে। মৌলিক ছিলেন তার প্রতিবেশী। এখনকার মতো তখনও 3 তাসের আড্ডা বসত মৌলিকের ঘরে রোজ সন্ধ্যায়। মৌলিককে কেন জানি সকলে মৌলিক বলেই ডাকত। তবে আরো দুজন ছিল সেই আড্ডায়, সুখেন দত্ত এবং মধুসূদন মাইতি। এই দ্বিতীয় ব্যক্তিটির মতো সাংঘাতিক চরিত্র সাধনবাবু আর দুটি দেখেননি। তাসের খেলায় সে যে জুয়াচুরির রাজা, সে সন্দেহ সাধনবাবুর গোড়া থেকেই হয়েছিল। শেষে একদিন বাধ্য হয়ে সন্দেহটা তিনি প্রকাশ করে বসলেন। এতে মধুমাইতির প্রতিক্রিয়া হয়েছিল ভয়াবহ। তার পকেটে সবসময় যে একটি চাকু অবস্থান করে সেটা তিনি সেদিনই জানতে পেরেছিলেন। তিনি প্রাণে বেঁচে গিয়েছিলেন মৌলিক আর সুখেন দত্তর জন্য। ব্যবসায় উন্নতির পর সাধনবাবু পটুয়াটোলা লেনে খোলার ঘর ছেড়ে চলে আসেন মির্জাপুর স্ট্রিটের এই ফ্ল্যাটে। আর সেই থেকেই মৌলিক অ্যান্ড কোম্পানির সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তাসের নেশাটা তিনি ছাড়তে পারেন, আর সেই সঙ্গে তার সন্দেহবাতিকটাও। কিন্তু অন্য দিক দিয়ে পরিবর্তন হয়েছিল বিস্তর। পোশাকে পারিপাট্য, বিড়ি ছেড়ে ওয়েলসের সিগারেট ধরা, নিলামের দোকান থেকে মাঝে মাঝে শখের জিনিস কিনে এনে ঘর সাজানো, পেন্টিং, ফুলদানি, বাহারের অ্যাস্ট্রে, এসবই গত 5-7 বছরের ঘটনা। এই খুনের ঘটনার শিবদাস মৌলিকই যদি সেই মৌলিক হয়, তাহলে খুনি যে মধু মাইতি, সে বিষয়ে সাধনবাবুর কোনো সন্দেহ নেই। কোনটা কিভাবে হলো? সাধনবাবু জিজ্ঞেস করলেন। নেই সমস্য, বললেন নবেন্দু চাটুর্যে। শনাক্ত করবে কি করে? ধর আছে অথচ মুড়ো নেই। মুড়ো নেই মানে? মুন্ডু ঘেঁচা। জোড়া হাত মাথার উপর তুলে আবার ঝটিতে নামিয়ে এনে খাড়ার কোপের অভিনয় করে বুঝিয়ে দিলেন নবেন্দু চাটুর্যে। এই মুন্ডুটা খুনি যে কোথায় রেখেছে তা এখনো বোঝা যাচ্ছে না। খুনি কে সেটা জানা গেছে? না, সেভাবে জানা যায়নি। তবে ওই 3 তাসের বৈঠক বসত ওই মৌলিকদের ঘরে। পুলিশ তাদেরই একজনকে সন্দেহ করছে। সিঁড়ি দিয়ে 3 তলায় উঠতে উঠতে সাধনবাবু অনুভব করলেন যে তার মাথাটা ঝিমঝিম করছে। সেদিনের ঘটনা চোখের সামনে জল জ্যান্ত দেখতে পাচ্ছেন তিনি। যেদিন তিনি মধু মাইতিকে জোচ্চুরির অপবাদ দিয়েছিলেন। চাকুর আক্রমণ থেকে তিনি রেহাই পেয়েছিলেন ঠিকই, কিন্তু তার বেশ কিছুক্ষণ পর অবধি মধু মাইতির দৃষ্টি তার উপর অগ্নিবর্ষণ করেছিল। সেটা তার ভালো করেই মনে আছে। আর মনে আছে মধুর একটি উক্তি, তুমি আমাকে চেনো না সাধন মজুমদার, আজ তুমি ভার পেয়ে গেলে। পটুয়া লেনের বাইরে তো তোমায় কোনো না কোনো একদিন আমি পাবো। তখন তোমায় কোন শিবদাস মৌলিক বাঁচায় আমি দেখব। নামটা মনে রেখো, মধুসূদন, মধুসূদন মাইতি। আমি কাউকে ভুলি না, 5 বছর হোক কিংবা 10 বছর, শোধ আমি নেবই। এমনই এক রক্ত জল করা শাসানি। সাধনবাবু ভেবেছিলেন পটুয়াটোলা লেন থেকে তিনি পালিয়ে বেঁচেছেন, কিন্তু কিন্তু ওই মোড়ক যদি মধু মাইতি দিয়ে গিয়ে থাকে। মদন, ধনঞ্জয় বলেছিল মদন।
ধনঞ্জয় যে কানে খাটো সে বিষয়ে কোনো সন্দেহ নেই। মধু আর মদনে কি খুব একটা পার্থক্য আছে? মোটেই না। মধু অথবা মধুর লোকই রেখে গেছে ওই পার্সেল, আর সেটা যাতে সত্যি তার হাতে পৌঁছায় তাই চিরকুটে সই করিয়ে নিয়েছে। ওই মুড়কের ভেতরেই রয়েছে শিবদাস মৌলিকের মাথা। এই সন্দেহ সিঁড়ির মাথা থেকে তার ঘরের দরজার দূরত্বটুকু পেরোবার মধ্যে দৃঢ়ভাবে সাধনবাবুর মনে গেঁথে গেল। দরজা থেকেই দেখা যায় টেবিলের ওপর ফুলদানির পাশে রাখা মোড়কটিকে। মোড়কের ওজন এবং আয়তন দুটোই এখন স্পষ্ট জানান দিচ্ছে তার ভেতরে কি আছে। বাবু দোরগোড়ায় এসে থেমে গেছেন দেখে পচা কিঞ্চিত বিস্মিত হয়ে দাঁড়িয়ে ব্যাপারটা দেখছিল। সাধনবাবু প্রচন্ড মনের জোর প্রয়োগ করে বিহ্বল ভাবটা কাটিয়ে চাকরকে চা আনতে বললেন। সাধনবাবু অবশ্য সন্দেহ করেছিলেন পুলিশ হয়তো এরই মধ্যে হানা দিয়ে গেছে। তার ঘরে খুন হওয়া ব্যক্তির মুন্ডু পেলে তার যে কি দশা হতে পারে সেটা ভাবতেই তার আরেক দফা ঘাম ছুটে গেল। গরম চা পেটে পড়তে না পড়তে যেন তার মনে একটা বল ফিরে এলো। তিনি ভাবলেন, যাক, অন্তত টাইম বোমা তো নয়। কিন্তু এও ঠিক যে এই মুন্ডু সমেত মোড়কটিকে সামনে রেখে যদি তাকে সারা রাত জেগে বসে থাকতে হয় তাহলে তিনি উন্মাদ হয়ে যাবেন। ঘুমের বড়িতে ঘুম হলো ঠিকই, কিন্তু দুঃস্বপ্ন থেকে রেহাই পাওয়া গেল না। তিনি একবার দেখলেন মুন্ডুহীন মৌলিকদের সাথে বসে 3 তাস খেলছেন, অথবা মৌলিকের ধরবিহীন মুন্ডু তাকে এসে বলছে, দাদা আমাকে বাঁচান, বাক্সের ভিতর আমার প্রাণ হাঁপিয়ে উঠছে, দয়া করে আমাকে মুক্তি দিন, ইত্যাদি ইত্যাদি। বড়ি খাওয়া সত্ত্বেও চিরকালের অভ্যাস মতো 5:30টায় সাধনবাবুর ঘুম ভেঙে গেল। হয়তো ব্রাহ্ম মুহূর্তের গুণেই সংকট মোচনের একটা উপায় সাধনবাবুর মনে উদিত হলো। আছে এই মুন্ডু যখন তার কাছে পাচার করা হয়েছে তখন সে মুন্ডু অন্যত্র চালান দিতে বাধাটা কোথায়? তার ঘর থেকে জিনিসটাকে বিদায় করতে পারলেই তো নিশ্চিন্তি। ভোর থাকতেই অন্য কাজ সারার আগে বাজারের থলিতে মোড়কটা ভরে নিয়ে সাধনবাবু বেরিয়ে পড়লেন। প্যাকিংটা ভালোই হয়েছে বলতে হবে, কারণ ভিতরের রক্ত চুঁইয়ে থাকলেও তার বিন্দু মাত্র বাক্স ভেদ করে বাইরের কাগজে ছোপ ফেলেনি। বাসে উঠে কালীঘাটে পৌঁছতে লাগলো 35 মিনিট। তারপর পায়ে হেঁটে আদিগঙ্গায় গিয়ে একটা অপেক্ষাকৃত নিরিবিলি জায়গা বেছে নিয়ে হাতের মোড়কটাকে সবেগে ছুঁড়ে ফেললেন নদীর মাঝখানে। মোড়ক নিশ্চিহ্ন, সাধনবাবুও নিশ্চিন্ত। বাড়ি ফিরতে লাগলো 35 মিনিট। সদর দরজা দিয়ে যখন তিনি ঢুকছেন তিনি তখন ষোড়শীবাবুর দেওয়াল ঘড়িতে ঢং ঢং করে 7টা বাজতে দেখলেন। আর সেই ঘড়ির শব্দ শুনেই সাধনবাবুর মুহূর্তে চোখটা অন্ধকার দেখলেন। একটা কথা হঠাৎ তার মনে পড়ে যাচ্ছে। কদিন থেকে তিনি বারবার সন্দেহ করছেন তিনি যেন কি একটা ভুলে যাচ্ছেন। যদিও 50-এর পর এ জিনিসটা হয়, এ কথা নীলমণি বাবুকে বলতে তিনি নিয়মিত ব্রাহ্মী শাক খেতে বলেছিলেন। আজ আধ ঘন্টা আগেই বেরিয়ে পড়তে হলো সাধনবাবুকে, কারণ যাওয়ার পথে একটা কাজ সেরে যেতে হলো।
রাসেল স্ট্রিটের নিলামের দোকান মডার্ন এক্সচেঞ্জে ঢুকতেই একগাল হেসে এগিয়ে এলেন মালিক তুলসীবাবু। আরে সাধন বাবু যে, টেবিল ক্লকটা চলছে তো? ওটা আপনি পাঠিয়েছিলেন? বারে, আমি তো বলেছিলাম আপনার হাতে পাঠিয়ে দেব। কেন, সেটা আপনার হাতে পৌঁছয়নি এখনো? হ্যাঁ মানে আপনি 500 টাকা আগাম দিয়ে গেলেন, এত পছন্দ আপনার। আপনি আমাদের পুরনো খদ্দেরও বটে, আর আমি আপনার কথা দিয়ে কথা রাখবো না, এটা হয়? হ্যাঁ, তা তো বটে, তা তো বটে। আর আমি বলছি তো, দেখবেন ফার্স্ট ক্লাস টাইম রাখবেও ঘড়ি। আর নাম করা ফরাসি কোম্পানি তো, জিনিসটা জলের দরে পেয়ে গেছেন। ভেরি লাকি, ভেরি লাকি। তুলসীবাবু অন্য খদ্দেরের দিকে এগিয়ে যেতে সাধনবাবু দোকান থেকে বেরিয়ে এলেন। তিনি মনে মনে ভাবলেন, জলের দরের ঘড়ি জলেই গেল। ভালো বদলা নিয়েছে মধুমাইতি, তাতে কোনো সন্দেহই নেই। আর মডার্নকেই যে মদন শুনেছে ধনঞ্জয়, তাতেও কোনো সন্দেহ আছে কি? শুনছিলেন সত্যজিৎ রায়ের লেখা সাধন বাবুর সন্দেহ। নবেন্দু চাটুর্যের ভূমিকায় প্রমাল্য, পচার ভূমিকায় সায়ক, ধনঞ্জয়ের ভূমিকায় ঋদ্ধি, তুলসীবাবুর ভূমিকায় সিদ্ধার্থ। গল্পের সূত্রধার গল্প পাঠে সাধন মজুমদার এবং মধুসূদন মাইতির ভূমিকায় আমি দিব্যজ্যোতি। শব্দগ্রহণ এবং আবহ সঙ্গীতে টিম রাত্রের যাত্রী। প্রচ্ছদ অলঙ্করণ, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় আমি দিব্যজ্যোতি। গল্পটি আমি নিজের মতো করে উপস্থাপনের সামান্য চেষ্টা করেছি, তাই যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করতে একদমই ভুলবেন না, এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবারও কোনো এক নতুন গল্প নিয়ে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অপরকেও ভালো রাখুন। শুভরাত্রি।